মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। তোমাদের বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ মিস, সবাই ভালো আছে। যাক, শুনলে ভালো লাগে, কারণ এখন তো যেখানেই শুনি যে দেখি শুধু তোমার হচ্ছে অসুবিধা। ঠিক আছে, প্রত্যেকে অসুস্থ, দেশের অবস্থা আসলে খুবই খারাপ। তো যাই হোক, ভালো আছে শুনলে ভালো লাগে। আমাদের বিল্ডিং এ, আমার পাশের ফ্ল্যাটেও করোনা আক্রান্ত আছে। দোতলাতেও তোমার হচ্ছে 4 জন, মানে একই ফ্যামিলির 4 জন করোনা আক্রান্ত। ঠিক আছে, তাহলে এখন আসলে এবার এত বেড়ে গেছে, তো আর কি আর বলবো। যাই হোক, আমরা একটু সবাই সাবধানে থাকবো। আমরা একটু দেখি 12টা 5 পর্যন্ত তুমি একা আছো তো, তারপর হচ্ছে আমরা শুরু করছি আর কি। আমরা হচ্ছে আম, আজকে ভেবেছিলাম যে হয়তো রোজার বন্ধ পড়তে পারে, এই কারণে আসলে পরীক্ষা নেওয়ার কথা বলেও নিতে পারিনি। কিন্তু আমাদের যদি রোজার মধ্যে ক্লাস হয়, আমি কিন্তু এখনো কোনো ইনস্ট্রাকশন পাইনি, যেমন আগামীকাল থেকে আল্লাহর মতো রোজা যদি ক্লাস হয়, তাহলে আমরা কি করবো বলো তো? ওই যে সপ্তম অধ্যায়টা আমরা পরের ক্লাসে পরীক্ষা নিব, ঠিক আছে? যেহেতু আমি তোমাদের আগে নোটিস করতে পারিনি ক্লাস হবে কি হবে না, সেই বিষয়ে আমি শিওর না। তো আজকে আমরা অ্যাজ ইউজুয়াল অষ্টম অধ্যায়টা পড়বো। আর আগামী দিন যদি ইনশাল্লাহ যদি ক্লাস হয়, তাহলে হচ্ছে আমরা আহ হচ্ছে পরীক্ষাটা নিব। এখন আমরা একটু অপেক্ষা করি, যে দেখি যে আর কেউ জয়েন করে কিনা। মিস তাহলে আজকে পরীক্ষা নেবেন না? হ্যাঁ, এখন হচ্ছে তুমি যদি একা থাকো, তাহলে আমি আর কিভাবে পরীক্ষা নিবো, বুঝছো? আর যদি দেখি যে 2-3 জন চলে আসে, তাহলে অবশ্যই আমি নিব, সপ্তম অধ্যায়ের উপরে পরীক্ষা নিব আমি। কোশ্চেন বলবো, তুমি তোমরা লিখে নিবা, ঠিক আছে? লিখে নিয়ে হচ্ছে আবার হচ্ছে লিখে লিখে আবার আমাকে ছবি তুলে দিয়ে দিবা। এই জন্য একটু অপেক্ষা করছি, ঠিক আছে? একটু অপেক্ষা করি আমরা। আহ আর আরেক মিনিট দেখি, তারপরে আমরা পরীক্ষাটা তো আর পুরো সময় ধরে নিব না, আমাদের তো 12টা 40 পর্যন্ত হচ্ছে তোমার সময়। তো আমরা লাস্টের 20 মিনিট হচ্ছে পরীক্ষার জন্য রাখবো। তো একটু অপেক্ষা করে আমরা এই যে মুদ্রা ব্যাংকিং এর সম্পর্কটা একটু পড়ে দেন হচ্ছে আমরা পরীক্ষাতে চলে যাচ্ছি। পরীক্ষা তো নিবই এখন। তো মেয়েরা না আসলে আর কি করার বলো? আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করে দিই। অলরেডি 5 বেজে গেছে আমার মোবাইলে, আমি 12টা 5 পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম। আমরা একটু এটা পড়ে দেন হচ্ছে আমরা 12টা 20 থেকে পরীক্ষাটা শুরু করবো। আমি প্রশ্ন তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, গত ক্লাসে হচ্ছে আমরা এই 85 পৃষ্ঠার এই যে প্রথম যে মুদ্রা, এটা সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা দেখবো যে মুদ্রা এবং হচ্ছে তোমার ব্যাংকের যে সম্পর্ক, সেটা সম্পর্কে হচ্ছে আজকে আমরা দেখবো। তো এখন দেখি যে মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক কি। আচ্ছা, আমরা সবাই জেনেছি যে শুরুতে আমাদের একটা বিনিময় প্রথা ছিল। বিনিময় প্রথা, তখন মানুষের মুদ্রার প্রয়োজনীয়তা মানুষ আসলে এতটা অনুভব করেনি। তো মুদ্রার প্রয়োজনীয়তা যেহেতু মানুষ যখন থেকে অনুভব করলো, তখন থেকেই হচ্ছে যে মানুষ একটা অনিরাপদ একটা অবস্থা ভোগ করলো, যে আমি আমার টাকাটাকে কোথায় রাখতে পারি। আমি আমার টাকা বাসায় রাখলে চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে, বা হচ্ছে আমি আমার টাকাটাকে এমন এক জায়গায় রাখতে পারলে ভালো হতো, যেখান থেকে আমি আবার কিছু ইনকাম করতে পারি। মানে এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আসলে ব্যাংকের সূত্রপাত, যে আমার টাকাটা আমি নিরাপদে কোথায় রাখবো। তো আমরা এখন সেটাই দেখবো যে কিভাবে তোমার মুদ্রা আসার পরে ব্যাংক আসবে। দেখো, এখানে স্ক্রিনে শেয়ার করা হচ্ছে 8.3 আজকের আমাদের পড়া। সেখানে বলা হয়েছে যে সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, যার ফলে মানুষের মধ্যে লেনদেন ও বিনিময় কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। খেয়াল করে দেখো, কেন এই লাইনটাতে দাগ দিলাম, এটা একটা অনুধাবনের প্রশ্ন। মুদ্রাকে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী কেন বলা হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, কেন বলা হয়? জননী মানে কি বলতো? মা, তাই না? মা থেকে আসলে কি বাচ্চাদের যেরকম তোমার জন্ম হয়, ঠিক সেরকম ব্যাংক থেকে আসলে মুদ্রার জন্ম হয়েছে, বা ব্যাংকে আছে বলেই তোমার মুদ্রা টিকে আছে। মা না থাকলে যেরকম একটা বাচ্চা ছোট থেকে বড় হতে পারে না বা টিকতে পারে না, ঠিক সেরকম
বা তোমার হচ্ছে যদি ব্যাংক না থাকতো তাহলে মুদ্রা সচল থাকতো না বা মুদ্রাও টিকে থাকতো না। দেখো, সেটাই বলেছে যে মানুষের মধ্যে লেনদেন বিনিময় কর্মকাণ্ড যখন বৃদ্ধি পায় মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থা জরুরি বলা হয়। ব্যাংক ব্যবস্থা বিবর্তনের প্রথম থেকে আজ পর্যন্ত ব্যাংক মুদ্রাকেই তার ব্যবসার প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। দেখো, ব্যাংক মুদ্রা কি, আমরা যারা ব্যাংকে যাই প্রত্যেকেই যায়, বেতন দিতে যাই বা যেভাবে যায় যে কোনো কাজে দেখবো কি ব্যাংকের কাজই হচ্ছে মুদ্রা নিয়ে, মানে টাকা নিয়ে, টাকা জমা দিচ্ছে, টাকা পাঠাচ্ছে, টাকা উঠাচ্ছে, আহ ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেন করছে, স্কুলে বেতন নিচ্ছে, টিচারদের বেতন দিচ্ছে। তার মানে খেয়াল করে দেখো, একটা ব্যাংকের মূল উপকরণ কি বলো তো? একটা ব্যাংকের মূল উপকরণ বা ব্যবসার প্রোডাক্ট হচ্ছে তোমার মানি বা হচ্ছে তোমার মুদ্রা। এই কারণেই হচ্ছে বলা হয় যে মুদ্রা ব্যাংকের তোমার হচ্ছে ব্যাংক ব্যবস্থা হচ্ছে মুদ্রার জননীকে বা মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হচ্ছে। তো মুদ্রা এবং ব্যাংকের সম্পর্কটা এখানে আমাদের একটা চিত্র আছে, দেখো চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এটার জিনিসটা দেখিয়েছে। দেখো, এই যে আমানতকারী, আমানতকারী কারা? যারা আমরা টাকা আহ জমা রাখি, ঠিক আছে, তারা হচ্ছে হচ্ছে কি আমানত করি। আমানতকারী যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকে, তো আমি ধরো 5,000 টাকা জমা রাখলাম, খেয়াল করে দেখি এই যে আমি টাকা জমা দিচ্ছি কোথায়, ব্যাংকে। এই একটা বিষয়। আর হচ্ছে বিনিয়োগকারী, বিনিয়োগকারী যারা আছে তারাও হচ্ছে কি করে ব্যাংকে তোমার টাকাটা জমা রাখছে। এরপরে আছে হচ্ছে তোমার একটা মিনিট, আমি একটু আমার বাসায় টিভি ছাড়া, তো আমি একটু ভলিউমটা কমিয়ে নিই, কারণ টিভির ভলিউমটা এখানে চলে আসতেছে। এই তোমাদের এই সময়টা যখন ক্লাস নেই, এখন সবাই জানো যে আমার ছোট একটা বাবু আছে, ও চাই কি হচ্ছে ও ল্যাপটপ, মানে হচ্ছে ও চাপবে আর কি, ও ল্যাপটপে এই বাটন ওই বাটন এগুলো সব চাপবে বসে বসে, তো ও বারবারই চলে আসে। এখন ওকে সরানোর জন্যই হচ্ছে আবার আমার টিভি দিতে হয়, টিভি দিলে আবার হয় কি সাউন্ড তোমাদের কাছে চলে আসে, তো আমি স্ক্রিনটা কমাইনি। আচ্ছা, তো হয়ে গেছে। দেখো, এই যে আমানতকারী, বিনিয়োগকারী বা মূলধন, এই যে তিনটা, এই তিনটার প্রয়োজন। দেখো এখানে টাকা, তিনজনের হাতেই টাকা আছে। এই আমাদের মূলধনের প্রয়োজন বলো, বিনিয়োগের প্রয়োজন বলো, বা আমানত বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার প্রয়োজন বলো, আমাদের কিন্তু ব্যাংকে যেতেই হবে, ঠিক আছে। তার মানে এই আমানতকারী আর বিনিয়োগকারী আর এজ এ মূলধন হিসেবে দেখো অ্যারো দিয়েছে, ব্যাংকে টাকা যাচ্ছে, ব্যাংক আবার কি করতেছে, এই টাকাগুলো আবার মানুষকে দিয়ে দিচ্ছে। তার মানে দেখো, ব্যাংক মুদ্রা নিয়ে কাজ করতেছে, ঋণ হিসেবে ব্যাংক এই টাকাটা ঋণদাতাদেরকে দিয়ে দিচ্ছে, ব্যাংক আবার এই টাকাকে বিনিয়োগ করছে। তার মানে বুঝতেই পারছো ব্যাংকের কাজই হচ্ছে টাকা নেওয়া আর টাকা দেওয়া। তাহলে ব্যাংক আর মুদ্রার সম্পর্ক আসলে এর থেকে আর মানে সোজা আর কিছু হতেই পারে না। এরপরে দেখো বলেছে যে মানুষের কাছে থাকা প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার আমানতের সৃষ্টি করে। দেখো কি বলেছে, মানুষের কাছ থেকে থাকা প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার আমানতের সৃষ্টি করে। এটা উপরে লেখাটা একটু ঝাপসা আসছে আমার কাছে, যে বইটা তোমাদের কাছে তো বই আছে, একটু দেখে নিও। যদি বিনিময়ে সঞ্চয়কারী একটা নির্দিষ্ট সুদ বা মুনাফা পেয়ে থাকে, আচ্ছা, বিনিময়ে যে সঞ্চয়কারী আছে যার বিনিময়ে ধরো আমি বা তুমি ব্যাংকে যদি টাকা জমা রাখি, তার বিনিময়ে কি পাই? সুদ বা মুনাফা পাই, খুবই সোজা। এই আমানত ঋণগ্রহীতাকে আবার ঋণ হিসাবে দেয়। আমাদের আমানতটাই আবার কাকে দিচ্ছে বলতো? ঋণগ্রহীতাকে। তার বিনিময়ে আবার ব্যাংক কি পায় বলতো? তার বিনিময়ে হচ্ছে ব্যাংক সুদ পায়, তার মানে ব্যাংক আবার তার বিনিময়ে মুনাফা লাভ করে। মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার আহ, ব্যবস্থাও সীমিত। তার মানে একটা একটার সাথে কি একদম রিলেটেড, যেটাকে বলে যে ব্যাংক ছাড়াও মুদ্রা চলবে না, আবার মুদ্রা ছাড়াও ব্যাংক চলবে না। তো এই কারণেই হচ্ছে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা একটু আমরা এখান থেকে শিখে নেবো, খুব সোজা, যদি বুঝতে পারি আমরা সবাই লিখতে পারবো। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সোজা। আমি পরের যে টপিকটা সেটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার। এই তিনটা দেখো একই জাতীয় শব্দ, কিন্তু তিনটার সাথে হচ্ছে একটু পার্থক্য আছে।
তো এখন আমরা জানবো ব্যাংক কি, ব্যাংকিং কি, আর ব্যাংকার কি। আমাদের এটা জ্ঞানমূলকের প্রশ্ন হিসেবে আসে, ব্যাংক কাকে বলে। আবার এটাও আসতে পারে ব্যাংকিং কাকে বলে বা ব্যাংকার কাকে বলে। অনুধাবনের প্রশ্ন আসতে পারে ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর হচ্ছে অনুধাবনের প্রশ্ন আসতে পারে ব্যাংকার কে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই ধরনের এই প্রশ্ন বা জ্ঞান অনুধাবন হিসেবে এগুলো আসতে পারে। প্রথমে আসি ব্যাংক। দেখো, ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট ইতিহাস খুঁজে পাওয়া কঠিন। ব্যাংক শব্দটির আধুনিক অর্থ কোনো বস্তু বিশেষ স্তূপ, কোষাগার, লম্বা টেবিল হিসেবেও এই শব্দের বিস্তৃতি রয়েছে। আচ্ছা, এখন প্রথমে আমাদেরকে ব্যাংক শব্দটার যে উৎপত্তি বা ইতিহাস সেটা সম্পর্কে কিছু বলতে চাচ্ছে। তো কেউ কেউ দেখো ব্যাংকের শব্দের যে ইতিহাস পাতে তাও কঠিন, কারণ এক একটা দেশে না ব্যাংক শব্দটা এক একটা মিনিং ইউজ হতো। অনেক আগের কথা আমি বলছি। এখন যেরকম ব্যাংক বললে আমাদের মাথায় চলে আসে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠান যেখানে টাকা নিয়ে মানুষ কার্যক্রম করে, কিন্তু আগে কিন্তু বিষয়টা এরকম ছিল না। আগে হচ্ছে ব্যাংক বলতে কোনো বিশেষ কিছু স্তূপ বোঝাতো বা কোষাগার বা কেউ লম্বা টেবিল বুঝতো। তো এরকম করে আসলে কিন্তু চেঞ্জ হতে হতেই এই শব্দটাই কিন্তু ইংরেজি ভান্ডারে এসেছে। দেখো বলেছে কোনো কোনো অর্থনীতিবিদদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংকি, ব্যাংকিউ, ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ব্যাংকো, ব্যাংকি, ব্যাংকাস, এই যে শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে, এই এই লাইনটা একটু ভালো করে পড়া, কারণ যেহেতু আমাদের এমসিকিউতে এই লাইন থেকে প্রশ্ন হতে পারে। এরপর দেখো এই মতে, আচ্ছা এই যে দেখো আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি, আমরা যে কোনো পড়াই পড়ি কিনা কেন আমরা একদিন খেয়াল করবো যে ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দের সাথে না ইংরেজি শব্দের না অনেক কিছু মিল আছে, এবং ল্যাটিন শব্দ থেকে কিন্তু প্রচুর শব্দ আমাদের ইংরেজি শব্দ ভান্ডারে চলে এসেছে। তো এই ব্যাংক শব্দটাও কিন্তু এই ইংরেজি মানে ল্যাটিন শব্দ যে ব্যাংক, এতগুলা বলেছে কেন, কারণ এই ল্যাটিন শব্দটারই বিভিন্ন এই ব্যাংক শব্দের সমার্থক শব্দগুলো। তো এই অর্থনীতিতে মনে করছে যে এই যে যে চারটা শব্দ এখানে দেওয়া, এই চারটার কম্বিনেশন বা যে কোনো একটা থেকে তোমার ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে। এই মত অনুসারীদের যুক্তি অনুযায়ী ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ বেঞ্চ বা বসা বসের জন্য ব্যবহৃত লম্বা টেবিল, যার ইতিহাসের পাতায় সমর্থন পাওয়া যায়। আচ্ছা, তাহলে অর্থনীতিবিদদের মত অনুযায়ী প্রথম যে মতটা, আমাদের বইতে অনেক মত আছে, তোমাদের তো একদম অল্প করে ছোট করে দিয়েছে, তো তাদের মতে যে মতটা যে ব্যাংক বলতে আসলে লম্বা টেবিলকে বোঝাচ্ছে। ঠিক আছে, আসলে কি এটা একটু বলি যে লম্বা টেবিলটা কেন বোঝায়। এক সময় হতো কি, যারা অনেক ধনাঢ্য ব্যবসায়ী ছিল তারা করতো কি লম্বা একটা টেবিল, মানে আমার ধরো তোমাদের স্কুলে কি হয়, তোমার হচ্ছে কিছু লম্বা টেবিল আছে না যেন টিচাররা বসে, ধরো ওরকম বড় একটা টেবিলের মধ্যে যারা ধনাঢ্য ব্যবসায়ী ছিল যে তারা এক পাশে বসতো, বসে কারো কাছ থেকে টাকা জমা রাখতো, কারো কাছে কাউকে আবার ঋণ দিত। তো এই আগের দিনের মানুষের লম্বা টেবিলটার নামিয়ে দিচ্ছিল ব্যাংক। ঠিক আছে, এখন দেখো বলছে মধ্যযুগীয় অর্থনীতি ইতিহাসে দেখা যায় ইতালীয় ল্যাম্বেরিট স্ট্রিটের এক শ্রেণীর লোক একটি লম্বা টুল বা বেঞ্চে অর্থ জমা রাখা এবং অর্থ ধারে দেওয়ার ব্যবসা পরিচালনা করত, যা ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাতে একইভাবে পরিচালিত হতো। তাই ব্যাংক শব্দে ল্যাটিন শব্দের উৎপত্তির পিছনে বেশি সমর্থন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মানে আমরা এটা জেনে নিলাম যে ব্যাংক শব্দটা আসলে ল্যাটিন থেকে এসছে, যেটা দিয়ে আসলে লম্বা টুল বা বেঞ্চকে বোঝানো হতো। এক শ্রেণীর ব্যবসায়ীরা ওই লম্বা টুল বা বেঞ্চে বসে তোমার অর্থ লেনদেনের কাজ করতো বলেই ওইখান থেকেই, যেহেতু অর্থ লেনদেনের কাজ ওইখান থেকেই, যখন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলো যেখানে অর্থ নিয়ে লেনদেন করা হবে, তখন তার নাম হয়ে গেল কি ব্যাংক। ব্যাংকের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। অবশ্যই ব্যাংক একটা কি আর্থিক প্রতিষ্ঠান, যা জনগণের কাছ থেকে আমানত, সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে। এবং মাউসটা তো না সমস্যা হচ্ছে, দাগানো যাচ্ছে না। এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে।
এবং চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময় অন্তর সঞ্চয়কারীদের কাছে ফেরত দিতে বাধ্য থাকে। মেয়েরা, এটা হচ্ছে একটা ব্যাংকের সংজ্ঞা। ঠিক আছে, আমাদেরকে কিন্তু ব্যাংকের সংজ্ঞাটা খুব ভালো করে পড়তে হবে জ্ঞানমূলকের প্রশ্ন হিসাবে। আর শব্দগত যে অর্থগুলো সেগুলো সাধারণত আমাদের এমসিকিউ তে আসে, যে কোন শব্দ থেকে ব্যাংক শব্দ উৎপত্তি হয়েছে, তখন আমরা বলবো ল্যাটিন। ঠিক আছে, বা নিচের কোন শব্দদ্বয় থেকে ব্যাংক শব্দের উৎপত্তি, এই বানানগুলো সহ পড়বো, কারণ এই বানানগুলোকে টিচাররা চেঞ্জ চেঞ্জ করে দিবে। ঠিক আছে, যেমন তুমি ই এর জায়গায় এ দিলো বা সি এর জায়গায় বি দিলো, তোমাকে সঠিক বানানটা জানতে হবে যে কোন শব্দটা থেকে ব্যাংক শব্দের উৎপত্তিটা হয়েছে। তাহলে এইখানে আমরা শিখলাম যে ব্যাংক কি। ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের জন্য সেই আমানত থেকে আবার ঋণ দেয়। ঠিক আছে, তো আর অন্যভাবে আমরা বলতে পারি তোমাদের বইয়ের সংজ্ঞা যেরকম, ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান যার কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা এবং ঋণ দেওয়া। আবার বলতে পারি ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার কাজ হচ্ছে আম, আমানত সংগ্রহ করা, ঋণ দেওয়া এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা। তো বিভিন্ন ভাবে ব্যাংকের সংজ্ঞাটা দেওয়া যায়। যেহেতু তোমাদের বোর্ড বই, তোমরা কি করবা, এই বইয়ের সংজ্ঞাটাই দিবা। ঠিক আছে, তোমাদের তো বোর্ডের বই যেহেতু এটা, এটাই দিবা, এটা বুঝে এটাই দিয়ে দিবা। আচ্ছা, তো আমাদের এর পরের টপিক হচ্ছে ব্যাংকিং কি। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমি আমাদের হচ্ছে 12টা 20 বেজেছে মেয়েরা, আমি বলেছিলাম যে তোমাদের একটা আহ পরীক্ষা নিব আর কি। তো দেখি যে কি অবস্থা, যারাই আছে যেই দুজন একজন আছে তারাই হচ্ছে দাও পরীক্ষাটা। ঠিক আছে, তো আমরা পরীক্ষাটা কিসের উপরে দিব সেটা আমি আগেই বলেছিলাম, যে অধ্যায়টা আমরা আগে শেষ করেছি, সপ্তম অধ্যায়টা বা মূলধনী আহ আয় ব্যয়, সরি, অধ্যায়টার নাম যেন কি ছিল আমাদের, শেয়ার বন্ড ডিবেঞ্চার, তাই না? ওটা আমি বলছি মূলধনী আয় ব্যয় প্ল্যাটফর্ম, তাই ছিল না, সেটা ছিল শেয়ার বন্ড ডিবেঞ্চার, সেটা হচ্ছে সপ্তম অধ্যায় ছিল। সেই অধ্যায়টার উপরে আমাদের একটা পরীক্ষা এখন হবে। এখন আমরা কি করব, আমরা একটু একটা খাতা নিব আর কলম নিব। আমি তোমাদের প্রশ্ন বলবো, তোমরা প্রশ্নটা লিখবা, লিখে আহ একটু গ্যাপ রাখবা, মানে প্রশ্ন হবে জ্ঞান আর অনুধাবনের প্রশ্ন, আমি বলে দিব কোনটা জ্ঞান কোনটা অনুধাবন, একটু গ্যাপ রেখে রেখে লিখে আবার আমাকে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন বলছি, আমাদের আপাতত আজকে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আমাদের যদি রোজায় ক্লাস হয় তাহলে আমরা পরের ব্যাংকিং থেকেই শুরু করব। তাহলে হচ্ছে আমি চলে যাচ্ছি প্রশ্নে। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা একটু লিখে নিই। প্রথম প্রশ্নই হচ্ছে, লেখো, খাতা নিয়েছো নিশ্চয়ই। প্রথম প্রশ্ন লেখো যে স্টক লভ্যাংশ কি। স্টক, স্টক লভ্যাংশ কি? প্রশ্ন লেখা শুরু করো। স্টক লভ্যাংশ কি? আচ্ছা, প্রথম প্রশ্নটা লিখেছো, তাহলে স্টক লভ্যাংশ কি, জায়গা রেখে দাও, জায়গা রেখে 2 নাম্বার প্রশ্নটা লেখো, জ্ঞানের প্রশ্ন। ঠিক আছে, এটার নাম্বার হচ্ছে 1, জ্ঞানের প্রশ্ন। এরপরে আরেকটা জ্ঞানমূলক লেখো, স্টক এক্সচেঞ্জ কাকে বলে। স্টক এক্সচেঞ্জ কাকে বলে?
2 নাম্বার প্রশ্ন, স্টক এক্সচেঞ্জ কাকে বলে? তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। প্রথম প্রশ্ন বলেছি স্টক লভ্যাংশ কি? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন বলেছি স্টক এক্সচেঞ্জ কি? আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন লিখো, ডিবেঞ্চার কাকে বলে? ডিবেঞ্চার কাকে বলে? ডিবেঞ্চার কাকে বলে? 3 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, ডিবেঞ্চার কাকে বলে? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন লেখো, শেয়ার কাকে বলে? 4 নাম্বার প্রশ্ন, শেয়ার কাকে বলে? চার নাম্বার প্রশ্ন, শেয়ার কাকে বলে? চার নম্বর প্রশ্ন, শেয়ার কাকে বলে? আচ্ছা, এটা এই পর্যন্ত হচ্ছে তোমাদের জ্ঞান, মানে প্রতিটার হচ্ছে 1 নাম্বার করে 4 নাম্বার গেল। ঠিক আছে, এখন হচ্ছে একটা অনুধাবনের প্রশ্ন লেখো। ঠিক আছে, অনুধাবনের প্রশ্ন লেখো। লেখা হচ্ছে প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মধ্যে দুটি পার্থক্য লিখো। এটা একটা অনুধাবনের প্রশ্ন হিসাবে লিখবা। আমি আবার বলছি, প্রাথমিক বাজার ও মাধ্যমিক বা সেকেন্ডারি বাজারের মধ্যে দুটি পার্থক্য লিখো। 5 নাম্বার প্রশ্ন বলছি, প্রাথমিক বাজার ও সেকেন্ডারি বাজারের মধ্যে দুইটি পার্থক্য লিখো। ঠিক আছে, আবার বলবো। ঠিক আছে, আরেকবার বলছি, প্রাথমিক বাজার ও সেকেন্ডারি বাজারের মধ্যে দুইটি পার্থক্য লিখো। এটা গেল 5 নাম্বার প্রশ্ন, যেটা অনুধাবনে, মানে আগে গেল 4 আর এই 2 গেল কত, 6। আচ্ছা, এখন আমরা আরেকটা অনুধাবন লিখব, সেটা হচ্ছে রাইট শেয়ার ও বোনাস শেয়ারের মধ্যে পার্থক্য লিখো। রাইট শেয়ার ও বোনাস শেয়ারের মধ্যে পার্থক্য লিখো। এটাও অনুধাবনের প্রশ্ন। রাইট শেয়ার ও বোনাস শেয়ারের মধ্যে পার্থক্য লিখো। এটাও অনুধাবনের প্রশ্ন। রাইট শেয়ার ও বোনাস শেয়ারের মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে আচ্ছা, 2টা তো অনুধাবন গেল, এখন আর 2টা প্রশ্ন আমি বলবো। মোট 8 নাম্বার গেল। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, পরের প্রশ্ন লেখো, শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয়? শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয়? এটা জ্ঞানের প্রশ্ন। তার মানে জ্ঞানমূলক হলো 5টা, হলো এই পর্যন্ত, অনুধাবন হলো 2টা। শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয়? আচ্ছা, এখন লাস্ট প্রশ্ন লেখো,
মিস 7 নাম্বারটা একটু আবার বলবেন? হ্যাঁ অবশ্যই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয়? শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয়? লিখতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখন লাস্ট প্রশ্নটা লেখো। বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে, আমি আবার বলছি, লাস্ট প্রশ্ন 8 নাম্বার, বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 8 নাম্বার প্রশ্ন, এটাও জ্ঞান মূলকের। আমি আবার বলছি প্রশ্নটা। বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? শ্রেণীগুলা শুধু নামটা উল্লেখ করলেই হবে, আমরা প্রত্যেকে জানি যে উত্তরটা খুবই ছোট, প্রশ্নটাই হচ্ছে বড় উত্তরের থেকে। আচ্ছা এইগুলো বলো। তালিকাভুক্তর পর কি লিখবো? আচ্ছা, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? মিস 8 নাম্বার কোশ্চেন একটু ফার্স্ট থেকে আবার বলবেন? হ্যাঁ অবশ্যই, আমি 8 নাম্বার প্রশ্নটা, যেটা লাস্ট প্রশ্ন, আবার বলছি। বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? ছয়টা হচ্ছে তোমার জ্ঞান আর 2টা হচ্ছে অনুধাবন। এখন লিখে ফেলো, দেখো 12টা 30 বাজে, আশা করি লিখে শেষ করতে পারবা। শেষ করে ফেলো। প্রশ্ন সব বুঝতে পেরেছো? মিস শেয়ারগুলোকে কি কি তারপরে? কি কি শ্রেণীতে, শেয়ারগুলোকে কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা নিয়ে মনে হয় সমস্যা হচ্ছে, আমি আবারও বলি। বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? লিখে ফেলো, লিখে আমাকে ছবি তুলে হচ্ছে গ্রুপে দিয়ে দিবা।
আচ্ছা, 12:40 বাজে। আমরা একটু, তোমাদের লেখা কি হয়েছে নাকি আর একটু সময় লাগবে? আচ্ছা, আমরা 12:45 পর্যন্ত, আমার সময় আছে 12:45 পর্যন্ত করে কেটে যাবে। তোমরা এর মধ্যে লেখা শেষ করবে। আর যদি কেটেও যায় তাহলে তোমরা কি করবা হচ্ছে, ছবিটা তুলে আমরা মার্কেটটাকে গ্রুপে দিয়ে দিবা আমাকে, ঠিক আছে? তো বলে রাখলাম। আচ্ছা মেয়েরা, হচ্ছে সময় কিন্তু শেষ হয়ে আসতেছে, ঠিক আছে? আমি অতিরিক্ত যে সময়টা বাড়িয়েছিলাম ওটার মধ্যে আর 1 মিনিট আছে।